ভালো করে দেখ। হুক হুক examined a thin slice of cork under his microscope. হুক কি করেছিল? কর্কের একটা পাতলা স্লাইস নিয়েছিল। কর্ক জিনিসটা কি সেটা আমি তোদের বলেছিলাম যে এক ধরনের প্ল্যান্ট টিস্যু। ওটাকে কি করেছিল? মাইক্রোস্কোপের নিচে দেখেছিল। দেখে কি অবজারভেশন পেয়েছিল, যেটা আগের পেজের ছবিটা দেখালাম, যে অনেকটা কেমন লাগছিল হানিকম। হানিকম মানে কি? ওই মৌমাছির যে চাক দেখেছো তো সবাই? মৌমাছির চাকে কেমন থাকে? ছোট 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 ফুটো ফুটো ফুটো, তাই তাই তো? মানে এক এক ধরনের চেম্বার্স থাকে, ছোট ছোট চেম্বার্স থাকে। মৌমাছিগুলো এসে কি করে? ওখানে মধু দিয়ে দেয়, তাই তো? তো এরকম হচ্ছে হানিকমের মতন একটা স্ট্রাকচার দেখেছিল। আরেকটা সেন্স আমরা বলতে পারি যে আমাদের যে জেলখানাগুলো আছে, সেই জেলখানায় কি থাকে? পাশাপাশি সব ঘরগুলো থাকে, ছোট ছোট খোপ খোপ টাইপের ঘর থাকে। আর ওর ভেতরে এক একটা প্রিজনারকে ভরে দেওয়া হয়। তো সেরকমই একটা স্ট্রাকচার ও পেয়েছিল। তো রবার্ট হুক ওটাকে নাম দিয়েছিল হচ্ছে সেল। এক একটা কম্পার্টমেন্টকে নাম দিয়েছিল হচ্ছে সেল। So and observed that it was made of tiny box-like compartments piled up together. These reminded him of the rooms or the cells of the monks in a monastery. এটা রবার্ট হুক মনে করেছিল যে মনাস্ট্রি জানো তো? মনাস্ট্রিতে মংস যারা থাকে তাদের ছোট ছোট এক একটা করে ঘর হয়, সেই ঘরে ওরা থাকে। So rooms or the cells of the monks in a monastery, and so he said that the cork was made up of cells. The cells which Hook saw were all dead. কর্কের যে সেলগুলো হয় সেগুলো হচ্ছে ডেড হয়, ডেড সেলস হয়, ঠিক আছে? অ্যান্ড দে হ্যাড অনলি দ্য এমটি বক্সেস অর দ্য ওয়ালস। সেলগুলো যেহেতু মরে গেছে ওর জন্য ওদের শুধু বক্সগুলো, কম্পার্টমেন্টসগুলোই দেখতে পেয়েছিল রবার্ট। পরে আরও যখন মাইক্রোস্কোপ অ্যাডভান্সমেন্ট হলো, তখন আমরা লাইভ সেল অবজার্ভ করা শুরু করলাম। তখন সেল নিয়ে আরও আমরা ডিটেলস জানতে পারলাম। দ্য অর্ডিনারি কম্পাউন্ড মাইক্রোস্কোপ ফিগার নাম্বার 2.3, এই ছবিটা ভালো করে দেখো, অফ টুডে ইজ এ গ্রেটলি ইমপ্রুভ ডিজাইন অফ দ্য অরিজিনাল হুকস মাইক্রোস্কোপ। এই হুকস মাইক্রোস্কোপটাকে আরও মডিফিকেশন করে আমাদের এরকম মডার্ন কম্পাউন্ড মাইক্রোস্কোপ বানানো হয়েছে। তো মেন কনসেপ্টটা কে তৈরি করেছিল? ফার্স্ট মাইক্রোস্কোপের কনসেপ্টটা বার করেছিল হচ্ছে অ্যান্টনি ভ্যান লুয়েনহয়েট। সেটাকে আরেকটুখানি মডিফাই করে রবার্ট হুক মাইক্রোস্কোপ করেছিল। থার্ড হচ্ছে আমাদের মডার্ন মাইক্রোস্কোপ, যেটা আমরা এখন ইউজ করছি। এটা আরেকটু অ্যাডভান্সড ফর্মে রয়েছে। এদের ম্যাগনিফিকেশন পাওয়ারটা অনেকটা বেশি। তোমাদের বোধহয় ক্লাসে আমি মাইক্রোস্কোপ দেখিয়েওছিলাম, তাই না? দেখিয়েছিলাম মনে হয় কয়েকজনকে আমি। মানে আমি ২-৩টে ক্লাসে বোধহয় দেখিয়েছি, তো তার মধ্যে তোমাদেরও মনে হয় ছিল। তো মাইক্রোস্কোপ আমি পরেও যখন যদি ক্লাস শুরু হয় তখন আমি দেখাবো তোমাদের। মাইক্রোস্কোপে অ্যাকচুয়ালি ভেতরে মানে অ্যামিবা দেখাবো, হাইড্রা দেখাবো, এই সেলসগুলো দেখাবো তোমাদের। ব্লাড স্মিয়ারও দেখাবো, আমাদের ব্লাডে কি কি আছে সেগুলো পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো যে জিনিসটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে জিনিসগুলো আছে দেখো, ওপরে একটা পার্ট রয়েছে, এটার নাম হচ্ছে আইপিস। এই আইপিসের এখানে একটা লেন্স বসানো থাকে। এটা হচ্ছে একটা বডি টিউব, এটা একটা পুরো ফাঁকা টিউব, হ্যাঁ। নিচে দেখো আরেকটা লেন্স আছে। এই লেন্সগুলো অনেক রকম পাওয়ারের হয়। দেখো এখানে একটা লেন্স লেখা রয়েছে হাই পাওয়ার অবজেক্টিভ লেন্স, আরেকটা রয়েছে দেখো লো পাওয়ার অবজেক্টিভ লেন্স, আরেকটা লেন্স বসাতে পারে মিডল পাওয়ার, ঠিক আছে? তো এই লেন্সগুলো কি হচ্ছে, বিভিন্ন রকম পাওয়ার হয়, যে যে যখন যে পাওয়ারটা আমার দরকার সেইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই পজিশনে নিয়ে আসবো। এখানে যেমন লো পাওয়ারের লেন্সটা এই পজিশনে রয়েছে। নিচে রয়েছে একটা স্টেজ, স্টেজের ঠিক ওপরে বসানো থাকে হচ্ছে আমাদের একটা স্লাইড। সেই স্লাইডে আমরা যে অবজেক্টটা দেখতে চাইছি, যে সেলটা আমরা দেখতে চাইছি সেটা রাখবো, ঠিক আছে? তার নিচে রয়েছে দেখো এই যে স্টেজটা রয়েছে, এই স্টেজের ঠিক মাঝখানে একটা ছোট্ট একটা ফুটো আছে। স্টেজের ঠিক মাঝখানে একটা ছোট্ট ফুটো আছে। এই ফুটো দিয়ে আলো ঢোকে, ঠিক আছে? আমরা যে স্লাইডটা রাখছি সেই স্লাইডের ওপরে অবজেক্টটা রাখছি। সেই অবজেক্টটা কোথায় রাখবো? ঠিক ফুটোটার ওপরে, জাস্ট অ্যাবভ দ্যাট হোল, ঠিক আছে? নিচে একটা মিরর রয়েছে দেখো। মিরর কি করছে, যে লাইটটা আসছে বাইরে থেকে, যে লাইটটা আসছে, অনেকে এখানে একটা আলাদা লাইট ইউজ করে, এখানে অনেকে একটা আলাদা লাইট ইউজ করে। তো এই রোজারিও কেন ফোন করছিল রে? আচ্ছা, তো অনেকে এটা আলাদা লাইট ইউজ করে, অথবা আমরা সানলাইট দিয়েও এটাকে নিতে পারি। তো সানলাইটের যে আলোটা এখানে আসবে রিফ্লেক্ট হয়ে মিরর কি করবে, এই ফুটো দিয়ে, এই হোলটা দিয়ে পাস করাবে, যাতে অবজেক্ট যেটা আমরা দেখছি সেটা খুব ব্রাইট হয়ে যায়, চকচকে হয়ে যায়। যত বেশি ব্রাইট হবে তত তাকে আমরা ইজিলি ভালোভাবে দেখতে পাবো, ঠিক আছে? তো আর এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সব স্ট্যান্ড আছে, অ্যাডজাস্টমেন্ট স্ক্রিউ আছে, মানে ওপর নিচ ডান দিক বাঁ দিক এসব করার জন্য এগুলো ইউজ করা হয়, ঠিক আছে? ফাইন অ্যাডজাস্টমেন্ট আর্ম,
কোর্স অ্যাডজাস্টমেন্ট যেগুলো দিয়ে অ্যাডজাস্ট করা যায়, যে কখন আমরা যে পজিশনে মানে ওপর নিচ ডান দিক বাদিক করে যেখানে আমরা একদম ভালো পরিষ্কার ইমেজ দেখতে পাচ্ছি সেটা আমরা করবো। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা সিম্পল কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এখানে তাহলে দুটো লেন্স আছে, একটা আইপিসের এখানে আছে আর একটা এখানে আছে। ক্লিয়ার? তো দ্য ইনভেনশন অফ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। এবার আরেকটা আরো এর থেকেও বেশি একটা অ্যাডভান্সড মাইক্রোস্কোপ বার করা হয়েছিল, সেটার নাম হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। The invention of the electron microscope added further to the unknown facts about the cells. It can give a magnification to over 2 lakh times. ভালো করে চিন্তা করো মন দিয়ে। 2 lakh times। কোনো একটা অবজেক্টকে আমরা 2 lakh times ম্যাগনিফাই করতে পারি। ঠিক আছে? 2 lakh টাইমস মানে বুঝতে পারছো? যে একটা ছোট্ট জিনিস তাকে 2 লাখ টাইম আমি ম্যাগনিফাই করতে পারছি। তো ইলেকট্রন মাইক্রোস্কোপের এতখানি পাওয়ার রয়েছে। এখানে কিন্তু সেরকম লেন্স ইউজ করা হয় না। এখানে অ্যাকচুয়ালি কি ইউজ করা হয়? ইলেকট্রন গান ইউজ করা হয়। ঠিক আছে? তো ইলেকট্রন গান অ্যাকচুয়ালি কি, দেখো এখানে যে টিউবটা দেখতে পেয়েছো? এরকম একটা টিউবের মতো স্ট্রাকচার, খুব কমপ্লেক্স একটা স্ট্রাকচার। এখানে একটা পজিশনে অবজেক্টটাকে রাখা হয় আর সেই অবজেক্টের ওপর কি করা হয়? ইলেকট্রনস গুলোকে ফেলা হয়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো তো পড়েছো নিশ্চয়ই কেমিস্ট্রিতে। তো এই ইলেকট্রনস গুলোকে থ্রো করা হয় একটা গান দিয়ে, একটা বন্দুক দিয়ে ইলেকট্রনস গুলোকে ওই অবজেক্টের ওপর ফেলা হয়। ইলেকট্রনস গুলো কি হয়? অবজেক্টে ধাক্কা মারে আবার ফিরে চলে আসে, ধাক্কা মারে ফিরে চলে আসে। একটা কম্পিউটার মেশিন আছে, একটা প্রসেসর আছে। সেই প্রসেসর কি করছে? ইলেকট্রনসের যে ইয়েটা আছে, যে মানে ঢুকছে আর বেরিয়ে আসছে, সেটাকে কি করছে? ক্যালকুলেট করছে। রোজারিও এতবার ফোন করছে না, পুরো কনসেন্ট্রেশন ব্রেক করে দিচ্ছে। আচ্ছা, তো কি হচ্ছে দেখো, উম, এটা কি হচ্ছে? ইলেকট্রনটা ঢুকছে বেরিয়ে আসছে, ঢুকছে বেরিয়ে আসছে, এরকম করে ধাক্কা মেরে বেরিয়ে আসছে। প্রসেসর কি করছে? এটাকে অ্যানালাইজ করছে, দিয়ে একটা ইমেজ বানাচ্ছে। সেই ইমেজটাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এই ইমেজটাকে আমরা খুব হাইলি ডিটেলড ফর্মে পাবো এবং ম্যাগনিফিকেশন কত? নিয়ারলি 2 লাখ টাইমস। 2 লাখ টাইমস এর বেশিও হতে পারে। ঠিক আছে? সো it can give a magnification to over 2 lakh times as against the ordinary compound microscope, which magnifies an object up to a maximum of about 2000 times. এই মাইক্রোস্কোপটা কতখানি ম্যাগনিফিকেশন করতে পারে? আপ টু 2000 টাইমস। কিন্তু এই ইলেকট্রন মাইক্রোস্কোপ কত করতে পারে? 2 লাখ টাইমস। The ordinary compound microscope uses light which is bent by a glass lens to magnify the image, while the electron microscope uses beams of electrons which are bent by magnets. ঠিক আছে? তো ইলেকট্রন মাইক্রোস্কোপে কি করা হয়? ইলেকট্রনস গুলোকে থ্রো করা হয় এবং সেই ইলেকট্রনস গুলো অবজেক্টের উপর ধাক্কা মারে, ধাক্কা মেরে কি করে? অবজেক্ট সে একটা ইমেজ তৈরি করে। সেই ইমেজটাকে মাইক্রোস্কোপ প্রসেসর আর কম্পিউটার আছে সেটাকে অ্যানালাইজ করে স্ক্রিনে আমাদের দেখিয়ে দেয়। ক্লিয়ার? এটুকু সবাই বুঝতে পেরেছো? এরপর প্রোগ্রেস চেকটা আসছি। সবাই পেন্সিল নিয়ে নাও হাতে, প্রোগ্রেস চেকটা সলভ করিয়ে দিচ্ছি। পেন্সিল নিয়ে নাও, বইতে প্রোগ্রেস চেকটা সলভ করে নাও। Progress check number 1. The kind of microscope that consists of a single biconvex lens. এটা লেখো simple microscope. The kind of microscope that consists of a single biconvex lens. এটা লেখো simple microscope. হয়েছে? The kind of mirror used for throwing light on the object in the Hooke's microscope. Kind of mirror, কি ধরনের mirror Hooke ইউজ করেছিল? আগের পেজে এসে দেখাচ্ছি। Robert Hooke microscope, which was worked by the light from an oil lamp focused on the object below, microscope a flux filled with water. এটা হবে, হ্যাঁ? সরি, কনকেভ মিরর লিখে দেবো, তাহলেই হবে। কনকেভ মিরর, কাইন্ড অফ মিরর ইউজড ফর থ্রোয়িং লাইট অন দ্য অবজেক্ট ইন হুক মাইক্রোস্কোপ। এটা লেখো কনকেভ মিরর। পৌলিনা হাত তুলেছে। পৌলিনা কি হয়েছে? ওয়ানেরটা ওয়ানেরটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, টু এরটা হচ্ছে কনকেভ মিরর। ওয়ানেরটা সিম্পল মাইক্রোস্কোপ, টু এরটা হচ্ছে কনকেভ মিরর। টু এরটা বলছি, কোয়েশ্চেন নাম্বার 2, what is the magnification that can be usually achieved by a compound microscope? 2000 times. Maximum magnification compound microscope লেখো 2000 times, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে 2 লাখ টাইমস। ঠিক আছে? কম্পাউন্ড মাইক্রোস্কোপ 2000 টাইমস আর ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে 2 লাখ টাইমস। আছে?
পড়াতে গেলে লোকের এত ফোন আসে কেন রে? আছে। আচ্ছা, এরপর হচ্ছে সেল থিওরি। সেল থিওরি জিনিসটা কি দেখো, মেন ফান্ডাটা আমি তোমাদের বলে দিচ্ছি। মাইক্রোস্কোপ তো আবিষ্কার হলো, সেলকে মাইক্রোস্কোপের নিচে দেখা গেল। এবার একটা নতুন জিনিস পেয়েছে সবাই, সবাই ওটা নিয়ে কি করবে? স্টাডি করা শুরু করবে তো। যেমন হচ্ছে করোনা ভাইরাস, এখন বর্তমান সময় করোনা ভাইরাস, ভাইরাসটা সম্বন্ধে আগে কেউ কিছু ডিটেলসে জানতো না এত কিছু, তাই তো? একটা নতুন ভাইরাস এলো আমাদের প্ল্যানেটে, সবার একটা মাথা ব্যথা হয়ে গেল, তাই তো? সবার একটা বিশাল হেডেক হয়ে গেল যে করোনা ভাইরাস। দেখবে যত রিসার্চ ল্যাব আছে সব রিসার্চ ল্যাবে কিন্তু এই করোনা ভাইরাস নিয়ে স্টাডি করা হচ্ছে, তাই না? শুনতে পাচ্ছ তো, খবরে তো দেখছো অনেকে। তো খবরে কি কি দেখাচ্ছে যে করোনা ভাইরাস নিয়ে স্টাডি করা হচ্ছে, একে মারার জন্য, একে নষ্ট করার জন্য কি কি রাস্তা আছে সব কিছু অ্যাপ্লাই করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, তাই তো? তো তেমনি যখন নতুন কিছু একটা ডিসকভার করা হয় না, তখন সব সায়েন্টিস্টরা কি করে, ওর ওপরে হুমড়ে পড়ে, ওটাকে জানার চেষ্টা করে যে জিনিসটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দিস থিং। বিরক্ত হয়ে গেলাম, ফোন 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 করে। তোদের ক্লাসের সময় যত রাজ্যের ফোন আসে রে। আচ্ছা, তো কি হচ্ছে দেখো বেসিক্যালি, আহ আজকে কি ক্লাস 10 আছে নাকি আমার? দাঁড়াতে এক সেকেন্ড, ফোন করছে কেন? মানডে, না আজকে তো নেই, তাহলে ফোন করছে কেন? আচ্ছা, তো সেল আবিষ্কার হলো, সেলকে আবিষ্কার করা হলো, এবং সেল সম্বন্ধে এবার কি হলো, সব সায়েন্টিস্টরা জানার ইচ্ছা প্রকাশ করলো। ঠিক আছে, মানে কি জানতে হবে জিনিসটা কি। তো সবাই সবার মতন করে রিসার্চ ওয়ার্ক স্টার্ট করে দিল। এবার রিসার্চ ওয়ার্ক করে করে সবাই সবার মতন তাদের কনক্লুশনসগুলো, যে সেলের ভেতরে কি আছে, সেল কি দিয়ে তৈরি, সেল কিভাবে জন্ম নেয়, সে নতুন সেল কিভাবে হয়, সেলের কি কাজ, এই অ্যান্ড এভরি সব কিছু জিনিস সম্বন্ধে সে সেলের সম্বন্ধে জানার চেষ্টা করলো। তো এরকম করেই একটা থিওরি প্রপোজ করা হলো, যে সেল থিওরি। সব সায়েন্টিস্টের তো প্রপোজাল আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, কিছু সায়েন্টিস্টের প্রপোজাল অ্যাকসেপ্ট করা হলো। তার মধ্যে কারা কারা জিতলো? তিনটে মেন সায়েন্টিস্ট। একজনের নাম দেখো লেখা রয়েছে ম্যাথিয়াস স্লিডেন, দেখতে পাচ্ছ? একজনের হচ্ছে ম্যাথিয়াস স্লিডেন, 2 নম্বর হচ্ছে থিওডর সোয়ান, আর 3 নম্বর হচ্ছে রুডলফ ভার্চাও। So these were the three scientists, Matthias Sliden, Theodor Schwann and Rudolf Virchow। এরা তিনজন মিলে কিছু সেলের সম্বন্ধে পস্টুলেটস মিন্স কনক্লুশনস ড্র করেছিল, যে সেল এই এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে ওদের ভেতরে। ঠিক আছে, সেইটাকেই বলা হয়েছিল সেল থিওরি। ক্লিয়ার? তো ম্যাথিয়াস লিডেন, থিওডর সোয়ান আর রুডলফ ভার্চাও সেল সম্বন্ধে কিছু পস্টুলেটস ড্র করেছিল, কিছু আইডিয়া দিয়েছিল, সেই আইডিয়াগুলোকেই বলা হয়েছিল সেল থিওরি। এই সেল থিওরির তিনটে মেজর পয়েন্ট এখানে বলা হয়েছে। এদের যে অ্যাকচুয়াল থিওরি পেপারটা ছিল সেটা অনেক বড় থিওরি পেপার, সেখানে সেখানে পুরো ডিটেলসে ছিল। তো এদের তিনটে মেন পয়েন্টের কথা বলা হয়েছে, জাস্ট থ্রি পয়েন্টস অ্যাবাউট দ্য সেল থিওরি, তিনটে মেজর পয়েন্টের নাম দেওয়া হয়েছে জাস্ট, এদের ডিটেলসটা বলা হয়নি। ঠিক আছে, ডিটেলসটা আমরা যত পড়বো, যত চ্যাপ্টার্সগুলো পড়বো আর হায়ার ক্লাসে উঠবো, এই ক্লাসে, হায়ার ক্লাসে, তারপরে ক্লাসে যখন আমরা যাব তখন আমরা আরো ডিটেলসে জানতে পারবো। ঠিক আছে, তো এরা তিনজন কি কি বলেছিলেন দেখো। ফার্স্ট বলেছিলেন, দ্য সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ স্ট্রাকচার অফ অল লিভিং থিংস। সেল কি? প্রত্যেকটা লিভিং থিংস এর সব থেকে স্মল স্ট্রাকচার। প্রত্যেকটা লিভিং বিং কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। ঠিক আছে, যেমন একটা বাড়ি বানানোর জন্য, একটা বিল্ডিং বানানোর জন্য আমার কি লাগে? ছোট ছোট ইট লাগে, তাই তো? সেই ইটগুলোকে আমরা পরপর পরপর সাজিয়ে কি করি? একটা স্ট্রাকচার দিই, একটা বাড়ি বানাই, একটা বিল্ডিং বানাই। ইটগুলোকে কি করতে হয়? জোড়া লাগাতে হয়। ঠিক আছে, কি দিয়ে জোড়া লাগাই? আমরা বালি সিমেন্ট মেখে কি করি? একটা মশলা বানাই, সেই মশলা দিয়ে আমরা ইটগুলোকে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগাই, দিয়ে একটা পুরো স্ট্রাকচার তৈরি করি। তো আমাদের সেলগুলো হচ্ছে সেরকমই একটা ইটের মতন জিনিস, যেটা কি করছে? আমাদের পুরো বডিকে একটা স্ট্রাকচার প্রোভাইড করছে। ঠিক আছে, তো ওর জন্য বলা হচ্ছে সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ অল লিভিং বিংস। সেল ইজ দ্য ইউনিট অফ ফাংশন অফ অল লিভিং বিংস। আমাদের প্রত্যেকের বডিতে যত রকম ফাংশন হচ্ছে, হোয়াট এভার দ্য ফাংশন উই আর, ইট ইজ অকারিং ইনসাইড আওয়ার বডি, ওয়েদার ইট ইজ কনসিয়াস অর আনকনসিয়াস অর ভলেন্টারি অর ইনভলেন্টারি, মানে আমরা ইচ্ছা করে করছি অথবা অনিচ্ছাতে হচ্ছে অথবা ভেতরে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ইচ অ্যান্ড এভরি ফাংশনস অফ আওয়ার বডি ইজ বিং আলটিমেটলি ক্যারিড আউট বাই দ্য সেল। সেল কিন্তু আলটিমেটলি ফাংশনটা ক্যারি আউট করছে, কারণ আমাদের বডির প্রত্যেকটা পার্টস, ইচ অ্যান্ড এভরি পার্ট অফ আওয়ার বডি
আপ টু দ্য হেয়ার্স অলসো, আমাদের আঙুলের নখ বলো, আমাদের চুল বলো, আমাদের বডিতে ব্লাড বলো, বোনস বলো, তারপর আমাদের বডিতে যত রকম অর্গানস আছে, এভরিথিং অফ আওয়ার বডি, ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম টপ টু বটম, ইচ অ্যান্ড এভরি পার্ট অফ আওয়ার বডি ইজ মেড আপ অফ সেল। প্রত্যেকেরই আলাদা আলাদা ফাংশন আছে, সেই ফাংশনসগুলো আলটিমেটলি কে করছে? সেল করছে। তো সেলকে ওর জন্য বলা হচ্ছে ফাংশনাল ইউনিট। থার্ড কি বলেছে? অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। ঠিক আছে, তো প্রত্যেকটা সেল কি করছে? নতুন আরেকটা সেল তৈরি করছে। তো সেই কারণে বলা হচ্ছে অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। আগে কোনো একটা সেল ছিল, সেই সেল থেকে আরেকটা নতুন সেল তৈরি হচ্ছে। যেমন হচ্ছে আমাদের ফর এক্সাম্পল, আমাদের লাইফ শুরু হয়েছে একটা প্রথম সেল, সিঙ্গেল সেল, যেটাকে বলা হয় জাইগোট। তোমরা আগে চ্যাপ্টারে পড়েছো, তাই তো? তো আমাদের যে জাইগোটটা তৈরি হয়েছে সেটা কোথা থেকে তৈরি হয়েছে? আগের দুটো সেল থেকে, একটা স্পার্ম সেল আর একটা হচ্ছে ওভাম থেকে। তো স্পার্ম সেল আর ওভাম থেকে তৈরি হয়েছে নতুন একটা সেল, জাইগোট। তো কি হলো? একটা প্রি এক্সিস্টিং সেল, একটা আগে সেল ছিল, সেখান থেকে একটা নতুন সেল তৈরি হলো। ক্লিয়ার? এরকম জাইগোটটা এবার কি করলো? কন্টিনিউয়াসলি ডিভাইড করলো, ডিভাইড করে কি করলো? নতুন আরেকটা সেল, সে আরেকটা নতুন সেল, মানে একটা থেকে দুটো সেল, দুটো থেকে চারটে সেল, চারটে থেকে আটটা সেল। তো কি হলো? পুরোনো সেল থেকেই তো নতুন সেলটা তৈরি হচ্ছে, দিয়ে আস্তে আস্তে একটা এমব্রায়ো তৈরি হচ্ছে, তারপর ফিটাস তৈরি হচ্ছে। এটাই তো পড়েছো আগের চ্যাপ্টারে। তো সেটাই, সেই থিওরিটাই, সেই কথাটাই এখানে বলেছে থিওরি দিয়ে, অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। আন্ডারস্টুড? সো এখানেই এই জিনিসগুলোকে একটুখানি ডেসক্রাইব করে দেওয়া আছে, জাস্ট তোমরা একটু গো থ্রু করবে, যেগুলো বললাম তোমাদের সেই জিনিসটাই রয়েছে, জাস্ট একটুখানি পড়ে নেবে এইটুকু। ক্লিয়ার? অল লাইফ স্টার্টস অ্যাজ এ সিঙ্গেল সেল, যেটা বললাম তোমাদের জাইগোটের ব্যাপারটা, সেরকমই প্ল্যান্টস দিয়ে, ম্যাঙ্গো ট্রি দিয়ে এক্সাম্পল দিয়েছে, দেখে নেবে। আচ্ছা, সেলস হাউ নিউমারাস, কত হতে পারে সেল? হাউ মেনি সেলস ক্যান ইট বি? কিছু কিছু অর্গানিজমস আছে যারা মাত্র একটা সেল দিয়ে তৈরি, তাদেরকে আমরা কি বলি? সিঙ্গেল সেল অর ইউনিসেলুলার অর্গানিজমস। মেনি স্মল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর মেড আপ অফ জাস্ট সিঙ্গেল সেল। এক্সাম্পল কি আছে? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা। ঠিক আছে। ফিউ সেলড অর্গানিজম, যে অর্গানিজমের মধ্যে জাস্ট কয়েকটা মাত্র সেল আছে, হাতে গোনা কিছু সেল আছে, ফিউ থাউজেন্ড সেলস আছে, যেমন এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরিয়া, ভলভক্স। আর মাল্টিসেলুলার অর্গানিজমস কাদের বলা হয়? যাদের প্রচুর নাম্বার অফ সেলস আছে। অর্গানিজম যত সাইজ তার বড় হবে, তত তার নাম্বার অফ সেলস বেশি হবে, এটা সিম্পল কথা। যত ছোট হবে তত তার নাম্বার অফ সেলস কম হবে, আর যত বড় হবে তত তার নাম্বার অফ সেলস বেশি হবে। মানে তোমরা এখন সবাই গ্রো করছো, বড় হচ্ছ, তোমাদের এখন যতগুলো সেল আছে, 10 বছর পর নিশ্চয়ই তার থেকে অনেক বেশি সেল হবে। ঠিক আছে? তো দ্য লার্জার দ্য অর্গানিজম, দ্য মোর উইল বি দ্য নাম্বার অফ সেলস। এক্সাম্পলস কি কি আছে দেখো? হিউম্যান বিংস, ম্যাঙ্গো। ঠিক আছে, এখানে কিছু ফ্যাক্টস বলেছে, ফ্যাক্টস গুলো একটুখানি দেখে নাও। অ্যান অ্যাভারেজ সাইজড অ্যাডাল্ট হিউম্যান কনস্টিটিউটস অ্যাপ্রক্সিমেটলি 1000 মিলিয়ন মিলিয়ন সেলস ইন দ্য হোল বডি। একটা অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বিং এর ভেতরে কতগুলো সেল থাকতে পারে? অ্যাপ্রক্স 1000 মিলিয়ন মিলিয়ন। এবার চিন্তা করো না, কতগুলো জিরো বসবে, একটুখানি মাথায় বার করে নাও অথবা খাতায় লিখে নিও। 10,000 মিলিয়ন নার্ভ সেলস, এই এতগুলো মিলিয়ন মিলিয়ন নার্ভ সেলস এর মধ্যে, এই এতগুলো সেলস এর মধ্যে থেকে 10,000 মিলিয়ন খানা নার্ভ সেল আছে আমাদের ব্রেন কর্টেক্সে। ব্রেন কর্টেক্স মানে হচ্ছে ব্রেনের দুটো পার্ট থাকে, বাইরের পার্টটাকে বলা হয় কর্টেক্স, ভেতরের পার্টটাকে বলা হয় মেডুলা। তো ব্রেনের বাইরের পার্টেই মাত্র 10,000 মিলিয়ন খানা নার্ভ সেল আছে। 5 to 6 মিলিয়ন রেড ব্লাড সেলস আছে। 7,000 হোয়াইট ব্লাড সেল আছে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ভালো করে দেখো, 1 কিউবিক মিলিমিটার অফ ব্লাড, 1 মিলিমিটার কিউব অফ ব্লাডের ভেতরে 5 থেকে 6 মিলিয়ন রেড ব্লাড সেল আছে, 7,000 খানা মতন হোয়াইট ব্লাড সেল আছে। তাহলে কত সেল আছে আমাদের বডিতে, চিন্তা করো। শুভান্বিতা হ্যান্ড রেজ করেছে, শুভান্বিতার ডাউটটা ক্লিয়ার করি। মেলিসা হ্যান্ড রেজ করছিলি, কি বলছিলি শুভান্বিতা? হ্যাঁ, ও তাই হলো, সেটা হিসাব করে নিস একই। ঠিক আছে, ট্রিলিয়ন বলেছে। ঈশিতা বালা, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো? সেলস হাউ স্মল, কত ছোট হতে পারে? সেলস আর ভেরি স্মল অ্যান্ড আর সিন অনলি উইথ এ মাইক্রোস্কোপ। সেলস গুলো কি হয়? খুব ছোট হয়, এবং এদেরকে আমরা শুধুমাত্র মাইক্রোস্কোপেই দেখতে পাই, খালি চোখে দেখতে পাবো না। কিছু ফ্যাক্টস আছে, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। সব থেকে ছোট সেল, দ্য স্মলেস্ট সেল
in our planet is the bacteria. ঠিক আছে, কত সাইজ হয় দেখো, 0.3 to 5 মাইক্রোমিটার। মাইক্রন, মাইক্রন ইউনিট তোমরা ফিজিক্সে পড়েছো বোধহয়, তাই তো? ফিজিক্সে মাইক্রোমিটার, মাইক্রন এগুলো পড়েছো নিশ্চয়ই। অ্যাংস্ট্রম, এই মেজারমেন্টের ইউনিটসগুলো পড়েছো। যদি না পড়ে থাকো, ফিজিক্স স্যারকে একটুখানি বলবে যে মাইক্রোমিটার ইউনিটটার মিনিংটা আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন স্যার, ঠিক আছে? তো সব থেকে ছোট, মানে খালি চোখে দেখা যায় না, তো ব্যাকটেরিয়া হচ্ছে সব থেকে ছোট, 0.3 to 5 মাইক্রোমিটার। আমাদের বডির মধ্যে সব থেকে ছোট সেল হচ্ছে রেড ব্লাড সেলস, অ্যাবাউট 7 মাইক্রোমিটার। ঠিক আছে, ব্যাকটেরিয়ার এখানে লিখে রাখো সবাই, পিপিএলও। ব্যাকটেরিয়ার মধ্যে যে সব থেকে ছোট ব্যাকটেরিয়া হয় সেটা হচ্ছে পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। পিপিএলও প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস, এরা হচ্ছে সব থেকে ছোট হয়। ক্যান্সারের কেসটা কি হয় বুঝতে পারলাম না এতক্ষণ পর, দিব্যজ্যোতি? পরে বলবো রে, পরের দিন ক্লাসে জিজ্ঞেস করিস দিব্যজ্যোতি, হ্যাঁ? এখন বলার মতন টাইম নেই। পরের দিন ক্লাসে জিজ্ঞেস করিস দিব্যজ্যোতি, পরের দিন মনে করিয়ে দিস, আমি আরেকবার বলে দেবো। আচ্ছা, তো ব্যাকটেরিয়া হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস, এই গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো হয় সেগুলো সব থেকে ছোট হয়। ক্লিয়ার? আচ্ছা, লংগেস্ট সেল, সব থেকে লম্বা সেল। লংগেস্ট আর লার্জেস্টের মধ্যে কিন্তু ভালো করে বুঝবে, লংগেস্ট মানে হচ্ছে লম্বা আর লার্জেস্ট মানে হচ্ছে বড়, তাই তো? তো লংগেস্ট সেল, সব থেকে লম্বা সেল হচ্ছে নার্ভ সেল। ইমাজিন এ নার্ভ সেল এক্সটেন্ডিং ফ্রম ইউর ফিঙ্গার টিপ আপ টু দ্য স্পাইনাল কর্ড ইনসাইড ইউর ব্যাকবোন। মানে একটা নার্ভ সেল কতখানি লেন্থ হতে পারে? আপ টু 1 মিটার লেন্থ হতে পারে, জানো তো? আর নার্ভ সেল অফ আওয়ার বডি ক্যান এক্সটেন্ড আপ টু আ লেন্থ অফ 1 মিটার। 1 মিটার মানে বুঝতে পারছো তো কতখানি হতে পারে? মানে 100 সেন্টিমিটার। ঠিক আছে, লার্জেস্ট সেল, সব থেকে বড় সেল কি? ইজ দ্য নার্ভ সেল। ইমাজিন এ নার্ভ সেল এক্সটেন্ডিং ফ্রম ইউর, এই সরি, লার্জেস্ট সেল হচ্ছে, সরি, আমাদের স্ক্রিনটা উপরে চলে এসেছিল। লার্জেস্ট সেল হচ্ছে, সেলস আর দ্য বার্ডস এগ, অ্যাকচুয়ালি দ্য সেন্ট্রাল ইয়েলো স্পিয়ার। ডিমের ভেতরে যে ভেতরে একটা হলুদ পাটটা থাকে না, সেটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি সেল। ঠিক আছে, তো পাখির ডিম, অস্ট্রিচের ডিম হচ্ছে সব থেকে বড়, আমরা জানি অস্ট্রিচ ইজ দ্য লার্জেস্ট বার্ড। অস্ট্রিচের ডিমও সব থেকে বড়। তো অস্ট্রিচের ডিম, ইট ইজ দ্য লার্জেস্ট সেল ইন আওয়ার প্ল্যানেট। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো অস্ট্রিচ এগ বিফোর ডেভেলপমেন্ট বিগিনস ইন ইট is the largest single cell of the living world. The white albumen of the egg and the egg shell are extra parts added on the actual egg as it passes down the reproductive tract. ঠিক আছে, বুঝতে পেরেছো এইটুকু? আজকে এইটুকুই থাকবে। ক্লিয়ার? আজকে এটুকুই পড়ালাম, এত অবধি তোমাদের পড়াচ্ছি, এইটুকুই থাকলো। এটুকু তোমরা বই থেকে দেখে নাও। স্মলনেস অফ সেলস এর আগে অবধি তোমরা দেখে রাখবে, বইয়ের হয়তো পেজ, হয়তো ডিজাইনটা একটু আলাদা হতে পারে, কিন্তু টেক্সটটা অলমোস্ট সেম আছে। আমি আশা করি যে সবই মোটামুটি সেম আছে, খুব একটা বেশি ডিফারেন্ট নেই। এত অবধি তোমরা একটু ভালো করে দেখে রাখো, আশা করি কারোর ডাউট হবে না। তাও যদি ডাউট হয় আমাকে নেক্সট দিন আবার জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা ক্লাসের আগে, আমি রিপিট করছি আরেকবার, প্রত্যেকটা ক্লাসের আগে আমি চ্যাপ্টার 1, 2, 3, 4 এর একটা ডাউট ক্লিয়ারিং রাখবো। I may also take oral test randomly among you. Melissa, Rosario, what are you doing this? Melissa, why are you doing this? ঠিক আছে, তো ভালো করে মনে রাখবে, চ্যাপ্টার 1, 2, 3, 4 ভালো করে বাড়িতে স্টাডি করো। আমি কিন্তু র্যান্ডমলি তোমাদের কিছু স্টুডেন্টকে কোয়েশ্চেন ধরতে পারি নেক্সট ক্লাস থেকে। সবাইকে বলে রাখছি যে ফ্রম দ্য নেক্সট ক্লাস অনওয়ার্ডস I may ask questions from chapter 1 to 4 to any one of you or to all of you. সবাইকেও জিজ্ঞেস করতে পারি, অথবা তোমাদের মধ্যে কিছু স্টুডেন্টকেও আমি ধরে জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে, তো চ্যাপ্টার 1 থেকে 4 অবধি আমি 3খানা ডাউট ক্লিয়ারিং সেশন তোমাদের রেখেছিলাম। আশা করি আর কোনো সেশন রাখার প্রয়োজন পড়বে না, কারণ 3 সেশনস ইজ মোর দ্যান এনাফ। So you have to study chapter 1 to 4 properly at your home. I may ask questions from the next day onwards into any one of you, or any or to all of you, anytime, any day. So you have to get prepared about from chapter 1 to chapter 4. ঠিক আছে, আর বাড়িতে ক্লাস 9-এর বইটা ভালো করে দেখে রাখবে। যত অবধি পড়ালাম আজকে, স্মলনেস অফ সেলস অবধি এত অবধি ভালো করে দেখে রাখবে। পৌলিনা হ্যান্ড রেজ করেছে, পৌলিনা মাইট হ্যাভ সাম ডাউট। হ্যাঁ পৌলিনা।
এইটের আমি 9-এর কিছু পড়া ধরবো না, 8-এর পড়া ধরবো, ঠিক আছে? ঈশিতাবালা, ঈশিতাবালা হাত তুলে আবার নামিয়ে দিল। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো, আর টাইম নেই সেরকম, তাও যদি ডাউট থাকে আমি যতটুকু টাইম আছে তার মধ্যে বলার চেষ্টা করছি। পৌলিনা আবার হাত তুলে রেখেছিস কেন? নামিয়ে দিয়েছিস। ঠিক আছে, তাহলে এইটুকু বাড়িতে ভালো করে দেখে রেখো, আমি পিডিএফ ফাইলটা তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে, যার যার কাছে বই নেই তাদের লাগবে এটা কাজে। ওকে, ক্লাসটা এন্ড করলাম আমি, ভালোভাবে থাকো সবাই।